আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, যারা ইতিমধ্যে এই ক্লাসটাতে জয়েন করেছো, তোমরা কোনোভাবেই ক্লাসটা স্কিপ করে যাইও না। তোমরা যারা কমপ্লিটিং সেন্টেন্সে দুর্বল বা মোটামুটি পারো, ভালো পারো না, তাদের জন্য আজকেই হবে সবথেকে বড় টোটকা। তোমরা যদি ক্লাসটা একদিনও শেষ না করতে পারো, অন্তত 3 দিনে হইলেও দেখিও। কিন্তু আমি বলবো ভাই, কোনোভাবেই এই ক্লাসটাতে ঢুকছো, এটা শেষ না করে যাইও না। এটাতে আমি তোমাকে গুছাই সুন্দর করে বিষয়গুলো এমনভাবে শিখাই দিব যেন তোমার সারা জীবন মনে থাকে। হ্যাঁ, এবং পরীক্ষায় তুমি এরকম টাইপসেরই কোয়েশ্চেন পাবা। আর এভাবে আমি যেটা পড়াই দিলাম, এভাবে যদি তুমি আরো কয়েকটা পড়তে পারো নিজে নিজে বাসায় বুঝে বুঝে, তখন তুমি আর কমপ্লিটিং সেন্টেন্সে কখনোই কখনোই ভয় পাবা না, কখনোই মার্ক লস করবা না। খুব ভালো পারবা কমপ্লিটিং সেন্টেন্স এখন থেকে। একটু কষ্ট করে সুন্দরভাবে দেখো, দেখবা কমপ্লিটিং সেন্টেন্স কত সহজ, অনেক সহজ। একটু জাস্ট মাথাটা খাটাই, দুই একটা শব্দ চিন্তা করে ঘুরে মাথায় আনতে পারলেই কাজ শেষ হয়ে যায়। আসো আমরা একটু শুরু করি। আমি এখানে যে কোশ্চেনগুলো দিয়েছি, অ্যাড করেছি, এগুলো আমার নিজের বানানো কোনো কোশ্চেন না। এগুলো সবগুলা বোর্ড কোশ্চেন থেকেই নেওয়া হয়েছে, যদিও এটার নামটা কোনো জায়গায় মেনশন করার নাই। কিন্তু এরকমই পরীক্ষায় আসে, যেহেতু আমি বললাম এগুলো বোর্ড কোশ্চেন, তোমার বোর্ড কোশ্চেন দেখলে এগুলো পাবা, কোনো না কোনো বোর্ড থেকে এগুলো নেওয়া হয়েছে। আর আমি এমন ভাবে পড়াবো, এমন ভাবে গুছাই বলবো জিনিসগুলা যেন তোমার সবসময় মনে থাকে। গাদা গাদা রুলস মুখস্থ করা, গ্রামার রুলস মুখস্থ করার দরকার নেই। আমি যেভাবে রুলস গুলো বলতেছি ওভাবে শর্টকাটে লিখে রাখবা। সবাই একটু খাতা কলম নিয়ে বসো, তুমি যে স্টুডেন্টই হও, আমি অনুরোধ করব, তুমি ভাই খাতা কলমটা নিয়ে বসো। আমি যে কথাগুলো বলবো ওগুলা লিখে রাখবা, লিখে একদিন পড়বা ওই কথাগুলা। এরপর যদি তুমি না পারো আমাকে বলিও, ঠিক আছে? আসো। তো এরপরে আমরা প্রথমেই একদম দেখি যে একটা লিখা আছে, প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, ইট ইজ হাই টাইম। দেখো, এই ইট ইজ হাই টাইমের রুলসটা তোমরা নবম দশম শ্রেণীতেও শিখে আসছো, এবং এটা এত বেশি ব্যবহৃত হয় পরীক্ষায়, মানে 80-90% সম্ভাবনা থাকে যে ইট ইজ হাই টাইম থেকে কোশ্চেনটা আসবেই। বুঝতে পারছো? তাহলে আমরা এটা বলি, প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। এখন প্যাট্রিয়টিজম মানে কি বলতো? প্যাট্রিয়টিজম মানে দেশপ্রেম না? দেশপ্রেম একটা মহৎ গুণ। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এটাই উপযুক্ত সময়, ঠিক আছে? তো ইট ইজ হাই টাইম, এটার পরে কি হয়? ইট ইজ হাই টাইমের পরে কি হয়? ইট ইজ হাই টাইমের পরে তুমি সবসময় দুইটা জিনিস মনে রাখবে। এই যে আমি চিত্রটা আঁকতেছি, একটা আঁকতেছি ডায়াগ্রাম, এভাবেই তুমি মনে রাখলে হবে। হয় আমি এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিব একটা, হ্যাঁ, ভার্বের বেস ফর্ম। এখন তোমরা যদি বলো যে, কেউ একজন বলো যে ভাই আমি তো ভার্বের বেস ফর্ম কি সেটাই চিনি না, থাকতে পারে, তোমরা অনেকেই পারো, হয়তো দু একজন পারো না, এরকমও থাকতে পারে না, ওটা তো ওর দোষ না, শিখতে তো হবে। তো বেস ফর্মটা মানে হচ্ছে একদম ভার্ব যে মেইন রুট ওয়ার্ড যেটা, সেটা। যেমন তুমি গো শিখছো, গো থেকে গোস হয়েছে, গোয়িং হয়েছে, অয়েন্ট হয়েছে, গন হয়েছে, অনেক কিছু বের হয়েছে না? কিন্তু মেইন শব্দ কোনটা? গো ভার্বটা না? ওরকম যে প্রত্যেকটা শব্দের ভার্বের যে মেইন ফর্মটা থাকে, রুট ওয়ার্ডটা থাকে, একদম যেটা থেকে সবাই সৃষ্টি হয়েছে, সেটাকেই তো বেস ফর্ম বলে না? এটাকে আমি V0 দিয়ে লিখলাম। এটাকে যারা একটু ভালো বুঝে, টু প্লাস ভার্ব মানে এটাকে আবার একটা স্মার্ট একটা নাম আছে, সেটাকে কি বলে? ইনফিনিটিভ বলে। ইট ইজ হাই টাইম মানে, ইট ইজ হাই টাইম মানে এটাই উপযুক্ত সময়, এরপরে টু প্লাস ভার্ব দিয়ে করা যায়, এটাকে কি বলে? এটাকে ইনফিনিটিভ বলে। তাহলে তোমাকে যদি এখন কোথাও বলে যে একটা ইনফিনিটিভ বসাও, যেমন তোমরা মডিফায়ার করবা না, ওখানে বলবে শূন্যস্থানে একটা ইনফিনিটিভ বসাইতে, তখন তুমি কি বসাবা? তখন তুমি টু প্লাস ভার্বই বসাবা। বুঝতে পারছো? তাহলে আমরা এটা টু প্লাস ভার্ব দিয়ে করব, এটাকে ইনফিনিটিভ বলে। হ্যাঁ, ইনফিনিটিভ, ঠিক আছে? আর ইট ইজ হাই টাইমের পরে আরো একটা জিনিস হয়, সেটা হচ্ছে এইভাবে শর্টকাটে মনে রাখবা, সাবজেক্ট প্লাস V2। V2 আমরা কাকে বলতেছি? ভার্বের পাস্ট ফর্মকে। যেমন গো থেকে অয়েন্ট হয়, ইট থেকে এট হয়, ঠিক না? প্লে থেকে প্লেইড হয়, ওই 2 নাম্বার যে ভার্বটা হয় পাস্ট টেন্সে, ওইটাকে আমরা বলতেছি। এটাকে তুমি যদি এভাবে মনে রাখতে পারো, যেমন এটাকে টু প্লাস ভার্ব মনে রাখতে পারো, ইনফিনিটিভ মনে রাখতে পারো, আবার এটাকে সাবজেক্ট প্লাস V2 মনে রাখতে পারো, অথবা এখানে তুমি সরাসরি বলতে পারো যে কি, পাস্ট ইনডিফিনিট। কেন? পাস্ট ইনডিফিনিট মানে কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, এটাই। তো কেউ চাইলে তুমি এভাবে মনে রাখতে পারো, এভাবে মনে রাখতে পারো। এবার আসো আমরা এটা একটু শেষ করি। প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। দেশপ্রেম একটা মহৎ গুণ। তাহলে এখন কিসের উপযুক্ত সময় বলো? এখন আমাদের দেশকে ভালোবাসার জন্য উপযুক্ত সময়, বা একজন দেশপ্রেমিক হওয়ার জন্য উপযুক্ত সময়, ঠিক না? তাহলে আমরা এখানে ইট ইজ হাই টাইমের পরে এই নিয়মটা দিয়েও করতে পারবো, এই নিয়মটা দিয়ে করতে পারবো, আবার এই নিয়মটা দিয়ে করতে পারবো। যদি আমরা টু দিয়ে করি তাহলে কি বলতে পারি? ইট ইজ হাই টাইম, মনে করো তুমি বলতে চাও দেশপ্রেমিক হওয়ার জন্য এটা উপযুক্ত সময়, তাহলে ইট ইজ হাই টাইম টু বি এ প্যাট্রিয়ট, টু বি এ প্যাট্রিয়ট। এভাবে হইতে পারে না? দেখো,
টু প্লাস বেস ফ্রম, হওয়া ইংরেজি কি বি না, হওয়া ইংরেজি বি, এই জন্য আমি বেস ফ্রমে বিটা দিলাম। ওকে, অথবা তুমি বলতে চাচ্ছ যে ইট ইজ হাই টাইম টু লাভ আওয়ার কান্ট্রি, টু এরপরে বেস ফ্রম ভার্ব হিসেবে আমি লাভ দিচ্ছি, টু লাভ আওয়ার কান্ট্রি, ঠিক আছে, টু লাভ আওয়ার কান্ট্রি, এভাবেও তুমি বলতে পারো, ঠিক না। এরপরে এটা তো আমরা এই নিয়মটা দিয়ে করলাম, ঠিক না, এই নিয়মটা দিয়ে করলাম। এরপরে আমরা যদি এটাকে অন্য একটা নিয়ম দিয়ে করি কি হবে, যেমন এই নিয়মটা দিয়ে সাবজেক্ট প্লাস ভি2 যে নিয়মটা বললাম এটা দিয়ে যদি করি, তাহলে তুমি একটা সাবজেক্ট বসাবা যে ইট ইজ হাই টাইম, এটি উপযুক্ত সময় আমরা, তাহলে উই লাভ ছিল না, এই যে লাভ, টু লাভটাকে যদি আমি বলি উই লাভ যেটা ছিল সেটাকে আমরা কি বলতে পারি, উই লাভড, LOVED, উই লাভড আওয়ার কান্ট্রি, ঠিক না, উই লাভড আওয়ার কান্ট্রি। এভাবেও চাইলে আমরা কি এটা বলতে পারি, উই লাভড আওয়ার কান্ট্রি। ওকে, কিভাবে বললাম, এই যে সাবজেক্ট বসালাম উই, এরপরে ভি2 বসালাম কি লাভড, ঠিক না, এভাবে আমরা করলাম, ইট ইজ হাই টাইম উই লাভড আওয়ার কান্ট্রি, ঠিক না। এরপরে তাহলে তোমরা এখন কি লিখে রাখবা, এই যে কথাটা আমি এখানে দিলাম ইট ইজ হাই টাইম এর পরে কিভাবে কি হয়, এই যে একটা চিত্র মতো করে আঁকছিলাম, এই জিনিসটা একটু তোমরা ভালো করে লিখে রাখো। হ্যাঁ, এটা পরীক্ষায় আসবেই, তোমাদের কলেজের পরীক্ষা হোক, এইচএসসি পরীক্ষা হোক, বেশিরভাগ সময় এটা আসে, এটাকে ফেলে দেওয়ার কোনো অপশন নাই, বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা এবার করব 2 নম্বরটাতে আসো, এটা ততক্ষণ এগুলো একটু মুছে যাক। 2 নম্বরটাতে বলছে হাসান গট জিপিএ 4.50, আহারে বাচ্চাটা একটুর জন্য এই প্লাসটা মিস করছে নাকি, 4 পয়েন্ট কত পাইছে, 50 পাইছে। হি স্টাডিড সিরিয়াসলি, যদি সে ভালো করে পড়ালেখা করতো, দেখছো কি বলছে, হ্যাড, তুমি বাংলা বুঝো, এখানে কিন্তু একটা সুন্দর নিয়ম আছে আমরা শিখবো। তবে হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি, এটা দিয়ে বাংলা কি বুঝাইছে, যদি সে ভালো করে পড়ালেখা করতো। এখন এটা জানার জন্য আমাদেরকে অবশ্যই সবার আগে কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে শিখতে হবে। হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্সের নাম শুনে অনেকে ভয় পায়, ভয় পাওয়ার কিছু না, এটা খুব সহজ। এবং ইফ নামক একটা জিনিস থাকবে, ইফ নামক একটা জিনিস থাকবে, ইফ এর পরে এখানে থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট, কি থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, এটা যদি থাকে এরপরে যায় কি হবে জানো, এরপরে যায় হবে একটা ফিউচার ইনডিফিনিট হবে, ফিউচার ইনডিফিনিট হবে। হ্যাঁ, এখানে উপর দিয়ে লিখো কন্ডিশনাল, এখানে একটু লিখো যে কন্ডিশনাল সেন্টেন্স, আমি এখানে লিখতে পারতেছি না, এখানে একটু লিখো তোমরা কন্ডিশনাল সেন্টেন্স, এরপর লেখো ইফ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হবে কি ফিউচার ইনডিফিনিট, অথবা ফিউচার ইনডিফিনিটের পরিবর্তে এখানে একটা ইম্পারেটিভ হইতে পারে, আই এম ইয়ার ইম্পারেটিভ। ওকে, এভাবে এটা হইতে পারে, বুঝছো, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, আমি এগুলো বিস্তারিত বলে, প্রেজেন্ট ফার্স্ট কন্ডিশনাল, এগুলো আমি বিস্তারিত এখন বলবো না, বললে ক্লাসটা লম্বা হয়ে যাবে। আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে কন্ডিশনাল নিয়ে, শুধু কন্ডিশনাল নিয়ে আমরা একটা ক্লাস করবো, কেমন, এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে ইফ এর পরে যদি প্রেজেন্টের জায়গায় পাস্ট ইনডিফিনিট থাকে, সেটাকে বলে পাস্ট ইনডিফিনিট থাকে, সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। এখন এবং সেখানে এই যে দেখো এখানে ফিউচার ইনডিফিনিট না, ফিউচার ইনডিফিনিটে কি আসে, শ্যাল উইল আসে, কি আসে, শ্যাল এবং উইল আসে। কিন্তু এখানে শ্যাল আর উইল ছাড়াও শ্যাল, উইল, ঠিক আছে, এরপরে তোমার ক্যান, এরপরে ম্যা, এরকম অনেক কিছু আসতে পারে, ঠিক আছে। কিন্তু পাস্ট ইনডিফিনিটে জাস্ট এই যে এই শ্যাল উইল ক্যান ম্যা এগুলো আছে না, এগুলোর জায়গায় এগুলো সব ফার্স্ট গুলো হয়ে যাবে, শুড, ঠিক আছে, এরপরে উড, হ্যাঁ, এরপরে কুড, এরপরে মাইট, এভাবে একটা একটা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল। এরপরে যখন থার্ড কন্ডিশনালে আসবে তখন লিখবা যে ইফ প্লাস, এখানে থাকবে কি জানো, এখানে ইফ প্লাস প্লাস, এরপরে থাকবে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট। ইফ এর পরে যদি একটা পাস্ট পারফেক্ট থাকে, পরে এই যে উড শুড ছিল এগুলো সবগুলোর পরিবর্তে এগুলোর সাথে একটা হ্যাভ লেগে যাবে। তুমি সহজ ভাষায় খালি উড হ্যাভটাকে মনে রাখলেই হবে, এগুলোর সাথে একটা কি লাগবে, হ্যাভ লাগবে, উড হ্যাভ। এখন উড হ্যাভের পরে আরেকটা ভার্বের পাস্ট পার্টিসিপল আসে বসবে, বুঝছো। এটা যেমন তোমরা সবাই জানো হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরে ভার্বের কোন ফর্ম হয়, পাস্ট পার্টিসিপল হয় না, এই জন্য উড হ্যাভের পরে একটা V3 আসবে, এটাই। এখন আমি তো ইফ নিয়ে কথা বলতেছি, কিন্তু এখানে তো ইফ নিয়ে কথা হয় নাই, ইফ নিয়ে কথা হয় না, এখানে একটা হ্যাড নিয়ে কথা হয়েছে, ঠিক না। আমি এই প্রথম দুইটার এক্সাম্পল তোমাকে আপাতত দিচ্ছি না, এগুলো আমি বাদ দিচ্ছি, হ্যাঁ, এগুলো আমি বাদ দিচ্ছি, কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আমি তোমাকে এই জাস্ট লাস্টে যেটা বললাম
এটা নিয়ে একটা এক্সাম্পল দিব। আসো, যেমন আমি বললাম, এই যে দেখো এটা দিয়ে আমি একেবারে তোমাকে বলে দিচ্ছি, ইফ, দেখো এখানে লিখি, ইফ হি হ্যাড স্টাডিড, STUDIED, if he studied seriously, if he studied seriously, যদি সে ভালো করে পড়ালেখা করতো, তারপরে বলতেছে যে করতো, আচ্ছা এখানে কিছু নাই, করতো হি, ইফ হি স্টাডিড সিরিয়াসলি, হি, হ্যাঁ যদি সে ভালো করে পড়ালেখা করতো তাহলে সে কি করতে পারতো, এখানে সে বলছে সে 4.50 পাইছে, ঠিক না, তার মানে সে কি পাইতো, A+ পাইতো, ঠিক না, তাহলে হি উড হ্যাভ গট GPA 5। আচ্ছা আমরা এটা উত্তর হবে বুঝলাম, কিন্তু এটা আমরা টেন্স কিভাবে চিন্তা করব, যেমন তুমি দেখো ইফ এর পরে হি আছে, এটা সাবজেক্ট বুঝতেছি আমরা, ঠিক না, এটা কি, এটা হচ্ছে তোমার সাবজেক্ট, সাবজেক্টের পরে কি আসছে, দেখো সাবজেক্টের পরে এখানে একটা হ্যাড আসছে। এখন তোমরা যারা আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর ক্লাসটা ইতিমধ্যে দেখে ফেলেছো, তারা সবাই খুব ভালো করে জানো যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলা হচ্ছে পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য, ঠিক না, তার মানে হ্যাড দিয়ে আমি বুঝে গেলাম যে এটা পারফেক্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু এটা আসলে যে পারফেক্ট এটার প্রমাণ কে দিবে, এরপর একটা V3 আছে কিনা, এই যে দেখো একটা V3 আছে, স্টাডি থেকে স্টাডিড হয়ে গেছে, তার মানে হ্যাডও আছে, একটা V3 আছে, তার মানে আমরা এখন বলতে পারবো এটা অবশ্যই 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 একটা কি হয়ে গেছে বলতো, পাস্ট পারফেক্ট হয়ে গেছে। তার মানে আমরা এইখানে আসি বলছি যে ইফ এর পরে যদি একটা পাস্ট পারফেক্ট থাকে, পরের অংশে গিয়ে আমি একটা উড হ্যাভ ইউজ করব, কি ইউজ করব, উড হ্যাভ, অবশ্যই আগে দিয়ে সাবজেক্ট দিব, ইফ হি হ্যাড স্টাডিড সিরিয়াসলি, হি, এরপর যে হিটা ওরা দিয়ে দিছে ওটা দিলাম এই যে সাবজেক্টটা, হি উড হ্যাভ, হি উড হ্যাভ, আমি অবশ্যই উড হ্যাভটা ইউজ করব, কুড হ্যাভও দেওয়া যায়, আমরা উড হ্যাভটাই বেশি প্রেফার করি, হি উড হ্যাভ। এবার দেখো হি উড হ্যাভ, সে কি করতো, A+ পাইতো, ঠিক আছে না, পাওয়া ইংরেজি গ্যাট, কিন্তু গ্যাটের V3 কি, গট, হি উড হ্যাভ গট GPA 5, হি উড হ্যাভ গট GPA 5, এটা আমরা বলে দিতে পারি, দেখছো এভাবে। আর ঠিক একইভাবে এটাও হয়, এটাও হয়। এখন এই কোশ্চেনটা এখানে ইফ দিয়ে না দিয়ে এভাবে কেন দিছে, হ্যাঁ এগুলা কোশ্চেনে এই হ্যাডটাকে সামনে দিয়ে এভাবে কোশ্চেন দিতে পারে যে হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি, তখন তুমি এই জিনিসটাকে হ্যাডওয়ালা প্রশ্ন যদি কখনো পরীক্ষার শুরুতে দেখো, তখন তুমি এগুলাকে কিভাবে পড়ে নিবা, ইফ হি হ্যাড স্টাডিড, ইফ আগে দিয়ে তুমি একটা ইফ আনবা, এরপরে সাবজেক্টটাকে আনবা, ইফ হি হ্যাড স্টাডিড, ইফ হি এরপরে হ্যাড এরপরে স্টাডিড, এভাবে তুমি পড়ে নিবা, তাহলেই কাজ হয়ে যাবে। এটা যে কথা এটাও একই কথা। এখন তুমি এটা কেমনে বুঝবা যে ভাইয়া এটা একটা থার্ড কন্ডিশনাল, কেমনে বুঝবা বলো তো, কেমনে বুঝবো, খুব সহজে, এই যে প্রথমে আমি দেখতেছি এখানে একটা হ্যাড আছে, তার মানে এটা পারফেক্ট টেন্স হওয়ার বৈশিষ্ট্য হয়েছে, এরপর আমি দেখবো এই বাক্যে একটা V3 আছে কিনা, এই যে একটা V3 আছে স্টাডিড, এই যে এই দুইটা দেখে আমি বুঝে গেলাম কি এটা পাস্ট পারফেক্ট হয়ে গেছে, তার মানে এটা কোন কন্ডিশনালে যাবে, থার্ড কন্ডিশনালে। এখন আমি তোমাকে থার্ড কন্ডিশনালটা এখানে শিখালাম, ফার্স্ট সেকেন্ড নিয়ে আমি বলতে গেলে অনেক কথা বেড়ে যাবে, আপাতত আমি বলতেছি না। তাহলে তোমরা একটা ছোট্ট করে উদাহরণ লিখে রাখো, একটা নোট লিখে রাখো কন্ডিশনাল নিয়ে, এভাবে লিখে রাখো যে ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এখানে ফিউচার ইনডিফিনিট বা ইম্পারেটিভ হবে, আর ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট থাকলে এখানে ওই যে এখানে ফিউচার ইনডিফিনিট নিচে দিয়ে শ্যাল, উইল, ক্যান, মে এগুলো লিখে রাখো। এরপর ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট থাকলে শ্যাল, উইল, ক্যান, মে এগুলোর জায়গায় কি হবে, জাস্ট শুড, উড, কুড, মাইট এভাবে বসবে। এরপরে থার্ড কন্ডিশনাল হইলে, থার্ড কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কেমনে চিনবো সেটাও বলে দিলাম, একটা হ্যাড থাকবে আর একটা V3 থাকবে অবশ্যই, তারপর পাস্ট পারফেক্ট হবে, এবং লাস্টের যে অংশটা ওখানে একটা উড হ্যাভ থাকবে, তারপরে V3 থাকবে। বুঝছো বাবারা, বলো তো বুঝছো কিনা, আশা করি বুঝছো। ঠিক আছে, আমরা কন্ডিশনাল নিয়ে কথা বলছিলাম, এই জন্য এটাতে একটু বেশি সময় চলে গেছে আমাদের। আমরা এখন যাব কোথায়, আসো, হ্যাঁ আমরা এখন 3 নম্বরটাতে যাব। আমাদের ভিডিও ঠিকঠাক আছে কিনা একটু দেখি, হ্যাঁ ঠিক আছে, আসো। এরপরে সিতে আসি, বলছে যে টাইম ইজ ভেরি, আচ্ছা এটা আমরা একটু মুছি, সিতে আসি, কি বলছে আমাদের, টাইম ইজ ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল সময় হচ্ছে গুরুত্বপূর্ণ, দোজ হু ওয়েস্ট টাইম, হ্যাঁ একটু ওয়েট, 1 মিনিট, এটা একটু ইয়ে করে ফেলি, এখানে কি বলছে, দোজ হু ওয়েস্ট টাইম। আচ্ছা এবার বলো, এটা তুমি নিচ থেকে বলতে হবে, এখানে কোনো রুলস টুলস কিছু দেয় নাই, এখানে বলছে টাইম ইজ ভ্যালুয়েবল, সময় মূল্যবান, দোজ হু ওয়েস্ট টাইম, আচ্ছা যারা টাইম নষ্ট করে, তো তাদের কি হয়, তুমি বলো, নিচ থেকে বলো বাবা, যারা টাইম নষ্ট করে তাদের কি হয়, তারা সফল হইতে পারে না জীবনে, তারা পরীক্ষায় ফেল করে, তুমি একটা নিজের মধ্যে বলতে পারো, দোজ হু ওয়েস্ট টাইম
ওয়েস্ট টাইম ফেল ইন দ্য এক্সাম, টাইম ইজ ভ্যালুয়েবল, দোজ হু ওয়েস্ট টাইম, এরপর লিখতে পারো ফেল ইন দ্য এক্সাম, এটা লিখে দিতে পারো, ফেল ইন দ্য এক্সাম এভাবে লিখতে পারো। অথবা তুমি বলতে পারো দোজ হু ওয়েস্ট টাইম cannot succeed in life, SUCCEED, succeed in life, ঠিক না? এটি এরপরে দেখো দিস সিলিং ইজ নট সো হাই, আমি বারবার বলছি এখানে যেগুলো নিয়ে আলোচনা, যেমন এটাতে কোনো রুলস ছিল না, যে রুলস গুলো এখানে বারবার আসছে এগুলো অন্যান্য সব প্রতি বছরই পরীক্ষা এগুলাই আসে, ঠিক আছে? তোমাকে একটু বুঝে বুঝে জাস্ট আনসার করতে হবে আমি যেভাবে বলছি। দিস সিলিং ইজ নট হাই, ইজ নট সো হাই, হ্যাঁ এই সিলিংটা মানে আমাদের ঘরের ছাদ আর কি উপরের দিকে আমরা যে সিলিংটার কথা বলি, দিস সিলিং ইজ নট সো হাই, এই সিলিংটা খুব বেশি কি না উঁচু নয়, হি ইজ টল এনাফ, সে যথেষ্ট উচ্চ, সে যথেষ্ট কি লম্বা, কি করতে লম্বা বলো তো, এই সিলিংটা যেহেতু ছোট বলতেছে মানে বেশি উঁচু না, তার সে যথেষ্ট লম্বা তার মানে ওটা টাচ করে ফেলবে এরকম একটা কথা না, হি ইজ টল এনাফ, এরকম মানে হাই এনাফ, টল এনাফ, হ্যাঁ এরকম এরকম শব্দ যদি কখনো দেখো তখন তুমি টু দিয়ে খুব সহজে জিনিসটা মিলে ফেলতে পারবা। হি ইজ টল এনাফ টু টাচ the ceiling, to touch the ceiling, ঠিক আছে? এখানে একটা আই হবে, CEILING, ওকে এই যে দেখো CEILING, হি ইজ, তাহলে সে যখন এরকম এনাফ ওয়ালা কিছু দেখবা, হি ইজ টল এনাফ, হ্যাঁ তারপরে হি ইজ কি বলতাম এরকম এক কথায় এখানে একটা অ্যাডজেক্টিভ থাকবে এখানে একটা এনাফ থাকবে, এরকম যদি কখনো দেখো তখন আমরা টু দিয়ে এটা খুব বেশি মিলাই ফেলতে পারি, হি ইজ টল এনাফ টু টাচ দ্য সিলিং। আচ্ছা হি ইজ টল এনাফ টু, বা টল এনাফ, বিগ এনাফ, এটা তো শুধু এটার জন্য, হি ইজ এর জন্য এখানে টল দিয়ে মিলতেছে, অন্য কিছুর ক্ষেত্রে হইতে পারতো যে দা ওয়াটার ইজ হট এনাফ টু টাচ, না এরকম হইতে পারতো না এটাই। তারপরে দ্য বিল্ডিং ইজ বিগ এনাফ, লার্জ এনাফ, এরকম কিছু একটা থাকলে তখন আমরা টু দিয়ে আস্তে করে মিলে ফেলতে, এটা খুব আনকমন, এটা খুব বেশি আসবে এরকম আমি বলবো না, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, তবে অর্থ বুঝে তোমাকে আনসার করতে হবে, টু টাচ দা সিলিং, ঠিক না? এখানে কোনো রুলস কাজ করেনি। এবার আসো আমরা এর পরেরটাতে যাই, কোথায় গেল, আমরা ই নাম্বারে যখন আসছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা অনেক সময় শুনেছো কিন্তু এটা একটু অন্যভাবে আসছে, হ্যাঁ এটা একটু অন্যভাবে আসছে, একটু তোমাকে বুঝতে হবে, এমন একটা লাইন দিছে যেটা আমরা সচরাচর এসব লাইনে অভ্যস্ত না, যে লক দ্য ডোর অ্যান্ড কিপ দ্য কি ইন এ সেফ প্লেস, লক দ্য ডোর দরজাটা লক করো, ওকে, অ্যান্ড কিপ দ্য কি ইন এ সেফ প্লেস, এবং চাবিটা একটা সেফ জায়গায়, নিরাপদ জায়গায় রাখো, লেস্ট দিয়ে কি বুঝবা, লেস্ট দিয়ে না হয়, লেস্ট দিয়ে কি চিন্তা করবা, না হয়, হ্যাঁ কি চিন্তা করবা, না হয়, তুমি কিভাবে চিন্তা করবা, তাহলে কি বলছে, দরজাটা লক করো এবং চাবিটা একটা কোথায় রাখো, চাবিটা একটা নিরাপদ জায়গায় রাখো, না হয় কি হবে, না হয় চাবিটা হারাই যেতে পারে, ঠিক না, না হয় চাবিটা হারাই যেতে পারে, লাস্ট, এখন তুমি এটা মনে রাখবা, লাস্টের পরে অবশ্যই আগে একটা সাবজেক্ট আমরা দিবই, সবসময় তো বাক্য শুরু করতে সাবজেক্ট দিতেই হয়, এরপরে অবশ্যই দুনিয়া উল্টে গেলেও ভাইয়া একটা শুড বা মাইট আমি অবশ্যই দিব, হ্যাঁ আমরা বেশিরভাগ সময় শুডটাকে ইউজ করি, তবে মাইটও ইউজ করা অনেক স্মার্ট, ঠিক আছে? লাস্ট, এখন বলো লাস্ট তুমি চাবিটাকে নিরাপদ জায়গায় রাখবা, না হলে তুমি এটা হারাই ফেলবা, না হয় লাস্ট ইউ শুড, লাস্ট ইউ শুড বা ইউ মাইট কি লিখতে পারি আমরা, লুজ, না লুজ দা কি, না হয় তুমি কিটা কি করতে পারো, হারাই ফেলতে পারো, ঠিক না, লাস্ট ইউ শুড লস দা কি, এভাবে হইতে পারে না, তুমি হয়তো কিটা কি করবা, হারাই ফেলবা। আচ্ছা আরো কি হইতে পারে, তুমি যদি দরজাটা বন্ধ করো, এই কি দরজাটা বন্ধ করো এবং এটা সেফ জায়গায় না রাখো, তাহলে তো হারা, এটাই সব থেকে সুন্দর মিলান, না হলে কি হইতে পারে, না হলে কেউ তোমার ঘরকে অ্যাটাক করবে, এরকম হইতে পারে না, দা ইন এ সেফ প্লেস লেস্ট দা রোবার, যেমন আমি এটা একটা নিজের মতো করে বললাম, দা রোবার বা দা থিফ, চোর আর কি, হ্যাঁ দা থিফ অথবা দা রোবার, রোবার মানে ডাকাত, দা রোবার শুড, ওই যে দা রোবার আমি সাবজেক্ট দিলাম, এরপরে একটা শুড বসাইতে হবে, দেখো শুড দা রোবার শুড অ্যাটাক,
এগুলোর পরে তো শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড, এগুলোর পরে সবসময় কি হয়, একটা V0 অবশ্য হয়, আমরা জানি এগুলো মডেল অক্সিলিয়ারির পরে একটা কি হয়, V0 হয়। যেমন এই যে শুডের পরে তুমি এখানে লস নামে একটা V0 দিছো, ঠিক আছে। আর এখানে আচ্ছা, দ্য রোবার শুড অ্যাটাক দ্য হাউস, অ্যাটাক দ্য হাউস, ঠিক না? এই যে এখানে আমরা একটা লসটা V0 দিলাম, এরপরে শুডটা দেখো সাবজেক্ট, প্রথমে দা রোবারটা সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এরপরে শুড বা মাইটের থেকে আমি শুডকে নিলাম, এরপরে V0 হিসাবে আমি অ্যাটাককে বসালাম। এগুলো মুখে মুখে চলে আসে, তুমি এই যে সাবজেক্ট হয়েছে কিনা রে, শুড মাইট হয়েছে কিনা রে, V0 আসছে কিনা, এগুলো ভাবা কখনোই দরকার হয় না। তাহলে তোমরা এই নিয়মটা একটু লিখে রাখো, লাস্ট দিয়ে আমরা না হয় কে বুঝবো, লাস্ট দিয়ে আমরা কি বুঝবো, না হয় এরকম একটা অর্থ দিবে, আর এরপর একটা সাবজেক্ট বা শুড অথবা মাইট এগুলো দিয়ে তারপরে কি দিব, একটা V0 দিব, বুঝতে পারছো? তো এইভাবে আমাদের লেস্টের নিয়মটা শেষ হলো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, কারণ এটা থেকে পরীক্ষায় প্রায় কোশ্চেন চলে আসে। ইট ইজ হাই টাইম, তারপরে লেস্ট, এগুলো হচ্ছে যে কি সবথেকে গুরুত্বপূর্ণ নিয়মগুলোর মধ্যে পড়ে। ক্লাসটা একটু লেন্দি হবে, কেন আমি একদম গুছাই বলছি, যে নিয়মটা ধরছি জানো, ওই নিয়মটা থেকে প্রশ্ন আসলে তুমি যেভাবেই হোক পারো, তুমি যেমন ধরনের স্টুডেন্ট হোক, হ্যাঁ, এই জন্য বলছি একদিনে না পারলে 3 দিনে শেষ করো, কিন্তু ক্লাসটা না দেখে যাবা না। এরপরে F নম্বরে যখন আসছি, ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড এভরিথিং ক্লিয়ারলি, বুঝছে, তুমি কোনো কিছুই ভালো মতো বুঝবে না, আনলেস, যদি না, আনলেস মানে কি লিখে রাখো একটু, আনলেস মানে হচ্ছে কি যদি না, ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝবে না, বুঝতে পারবে না, এভরিথিং ভালো সবকিছু বুঝবে না, কিভাবে, ক্লিয়ারলি পরিষ্কারভাবে বুঝবে না, যদি না কি হয় বলো তো, কি না করলে তুমি ভালোভাবে বুঝবে না, না পড়ালেখা করলে না, এরকম। তাহলে না পড়ালেখা করলে, ভালো করে রিসার্চ না করলে, না দেখলে, এই টাইপসের অর্থ দিবে। তাহলে আমরা মনে করলাম যে ভালো করে পড়ালেখা না করলে, তাহলে ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড এভরিথিং ক্লিয়ারলি আনলেস ইউ যদি না তুমি ইউ রিড ইট, এভাবে আমি লিখতে, যদি না তুমি এটা ভালো করে পড়ো, আনলেস ইউ read it attentively, এভাবে হইতে পারে না, unless you read it attentively, এভাবে হইতে পারে, এটাই, বুঝছো? এখানে দেখো এই আনলেস এর আগে এই ক্যান নট দিয়ে বোঝা যাচ্ছে যে এটা একটা প্রেজেন্ট টেন্স কথা, এই জন্য আমি এখানে রিডটাকে প্রেজেন্ট টেন্স হিসেবেই চিন্তা করতেছি, কারণ আনলেস এর আগে যা যেমন টেন্স হচ্ছে, পরেও ঠিক আমরা সেম টাইপসের টেন্স লিখবো। তাহলে তুমি একটা লিখে রাখো যে আনলেস এর আগে পরে একই টেন্স হবে, ঠিক আছে, এভাবে। আর আনলেসটা দিয়ে কন্ডিশনালেরও একটা কাজ করা যায়, সেই ক্ষেত্রে আগে পরে একই টেন্স হবে, ওটা বলে দিলে সুন্দর হবে না বিষয়টা, ঠিক আছে? তো আমরা কন্ডিশনাল যে কোনো একটা ক্লাস যখন করব তখন আরো বিস্তারিত নিয়ে বলবো। আচ্ছা, একই টেন্স হবে ওই কথাটা আপাতত লিখিও না, কারণ এটা লিখলে তোমাদের এখন একটা কনফিউশন কাজ করবে, ওটা লেখার দরকার নেই। জাস্ট এটা যেটা আমি বুঝার জন্য তোমাকে বললাম, এখানে ক্যান নট ছিল, এটা হচ্ছে কি রিড ছিল, এটা ফার্স্ট কন্ডিশনালের সাথে একটা মিলে আর কি। যাই হোক, এটা অর্থ বুঝে করলেই হবে এগুলা, ঠিক আছে। যদি এখানে পাস্ট টেন্স হয় তাহলে এটা কুড নট হইতো, হ্যাঁ, এখানে কুড নট হলে আমরা এখানে একটা পাস্ট টেন্সের জিনিস লিখতাম আর কি। A lot of passengers were waiting at the bus stop, দেখো অনেকগুলা প্যাসেঞ্জার একটা বাস স্টপে কি করছে, বসে আছে। A bus came, একটা বাস আসলো, but the bus was so small that, একটা অনেকগুলো যাত্রী বসে আছে, একটা বাস আসছে কিন্তু একটা লাগাই দিছে, দেখছো, কিন্তু the bus was so small that, বাসটা এতটাই ছোট ছিল যে, দেখো বাসটা এতটাই ছোট ছিল যে কি, এতটাই ছোট ছিল যে সবগুলো যাত্রীকে নিতে পারে নাই, এরকম হবে না, but the bus was so small that it cannot take, হ্যাঁ, all the passengers, ঠিক না? এখন তুমি দেখো এইটা একটু লিখে রাখো, so ... that, এই যে এখানে স্মল আছে, এখানে অন্য কিছু থাকতে পারে, এটা একটু রুলস সবাই কষ্ট করে লিখে ফেলো। so ... that এর পরে কি হবে, একটা so ... that এর পরে সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট হবে। so ... that এর পরে, হ্যাঁ, একটা ক্যান নট বা কুড নট হবে। আচ্ছা, আমরা এখানে ক্যান নট লিখেছি, এটা কুড নট হবে, কেন কুড নট হবে দেখো, বাস কেম, এটা পাস্ট টেন্স, বাট দ্য বাস ওয়াজ, এই যে ওয়াজ না, হ্যাঁ, যখনই আমি বুঝবো যে এটা পাস্ট টেন্সের কথা বলতেছে তখন আমি ইউজ করব কুড নট, তখন আমি ইউজ করব কি কুড নট। যদি এটা প্রেজেন্ট টেন্স হয় তখন আমি ইউজ করব ক্যান নট, বাট দ্য বাস ইজ যদি হইতো তাহলে আমি অবশ্যই কি ইউজ করতাম,
ক্যান নট ইউজ করতাম। এখন যেহেতু এটা ওয়াজ, এই জন্য আমরা কি ইউজ করব? কুড নট। ইট কুড নট টেক অল দ্য প্যাসেঞ্জার্স। নিশ্চয় বুঝে গেছো? ওকে, ভেরি ভেরি গুড। এখন এটা যদি তোমরা বুঝে যাও, এবার আমরা আসবো কোনটাতে? পরেরটাতে আসো। এই পরেরটাতে কি লিখছে দেখো, এটা একটা রুলস, ইন স্পাইট অফ এর রুলস, ইন স্পাইট অফ বা ডেসপাইট, এটা দিয়ে একটা পরীক্ষা আসতে পারে। ইন স্পাইট অফ অথবা ডেসপাইট এর অর্থ হলো সত্ত্বেও। ডেসপাইট এর সাথে কিন্তু অফ থাকবে না, শুধু ইন স্পাইট এর সাথে অফ থাকবে। ইন স্পাইট অফ অথবা ডেসপাইট, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে সত্ত্বেও। ইন স্পাইট অফ ফেসিং সো মেনি ড্রব্যাকস ইন লাইফ, বলছে যে জীবনে অনেক বেশি পিছুটান মানে ফেস করা সত্ত্বেও, সত্ত্বেও কি করছে দেখো, আমরা যখন কোনো কিছু কথা বলি যে এত তুমুল বৃষ্টি হওয়া সত্ত্বেও সে স্কুলে চলে আসলো, এরকম হতে পারে না? যখন আদু ভাই ছিল, ঝড় বৃষ্টি যাই হোক স্কুলে চলে যেত, কিন্তু পরীক্ষা পাস করতে পারতো না, এরকম হয়তো। আদু ভাইয়ের গল্পটা তোমরা অনেকে পড়েছো। দেখো এরকম যে সত্ত্বেও মানে একটা বিপরীত কথা থাকবে, এখানে যা হয়েছে ওখানে তা হয়েছে, অনেক বেশি পড়ালেখা করা সত্ত্বেও সে এ প্লাস পাইতে পারলো না, ঠিক না? এরকম উল্টা একটা কথা হবে, ইন স্পাইট অফ ফেসিং সো মেনি ড্রব্যাকস ইন লাইফ হি আলটিমেটলি, দেখো এখানে একটা লাস্ট একটা অ্যাডভার্ব দিয়েছে আলটিমেটলি, সে আলটিমেটলি মানে পরিশেষে সে কি করছে? সে সফল হয়ে গেছে, এরকম কিছু হবে যে উল্টা একটা উল্টা কথা, না সরি সফল হতে পারে নাই হবে। আচ্ছা দেখো সফল হয়েছে হবে, সরি। ইন স্পাইট অফ ফেসিং সো মেনি ড্রব্যাকস, এত পিছুটান ফেস করা সত্ত্বেও সে কি করছে? অনেক বেশি স্ট্রাগল, অনেক বেশি, একটা বিপরীত কথা হবে এটাই। তাহলে আমরা এটা ইংলিশে কিভাবে লিখবো? ইন স্পাইট অফ ফেসিং সো মেনি ড্রব্যাকস ইন লাইফ হি হি কি লিখতে পারি? হি বিকেম সাকসিডেড লিখতে পারি, হি বিকেম সাকসেসফুল, হি বিকেম, আমরা কেম কেন লিখতেছি? মানে হয়ে গেছে, এটা বোঝাচ্ছে, একটু পাস্ট টেন্স টাইপস এর ভাব দিচ্ছি। হি বিকেম সাকসেসফুল, হি বিকেম সাকসেসফুল, এখান থেকে হি, এরপরে বিকেম সাকসেসফুল, সে কি হয়ে গেছিল? সফল হতে পেরেছিল, আমরা এরকম অর্থ দিচ্ছি, সে সফল হতে পেরেছিল। তাহলে এটাও রুলস এর মধ্যে যদি তুমি চিন্তা করো তাহলে সত্ত্বেও হবে। আর এটার সাথে যে এটা থাকবে সেটা হচ্ছে তুমি অর্থটা বুঝে তারপর এটাকে তুমি আনসার করতে হবে। আয়েশা ইজ এ ব্রাইট স্টুডেন্ট, দেখো আয়েশা একটা ব্রাইট স্টুডেন্ট মানে ও ভালো স্টুডেন্ট, এটা বুঝাইছে। শি স্টাডিড হার্ড সো দ্যাট, এই যে সো দ্যাট এর একটা নিয়ম আছে, এটা একটু আমরা যেটা বলছি ওটা হচ্ছে সো ডট ডট দ্যাট, আর এটা হচ্ছে শুধু সো দ্যাট, ঠিক আছে? শি স্টাডিড হার্ড, সে পড়ালেখা করেছে, সো দ্যাট যাতে, এটা কি সো দ্যাট থেকে লিখবা যাতে, হ্যাঁ যাতে। আর এখানে যে সো স্মল দ্যাট ছিল, যে এটা হচ্ছে এত ডট ডট যে, এটার প্রশ্ন হয় আগে এত ডট ডট যে, এত ছোট যে, বাসটা এত ছোট ছিল যে, এটা। আর এখন হচ্ছে সো ডট ডট দ্যাট, শুধু সো দ্যাট অর্থ কি? যাতে। হি স্টাডিড হার্ড সো দ্যাট, শি স্টাডিড হার্ড সো দ্যাট, সে ভালো করে পড়ালেখা করেছিল যাতে, যাতে কেন কি হয়? যাতে কি হবে বলতো? যাতে, যাতে কি হয়? যাতে শি ক্যান মেক এ গুড রেজাল্ট, এটা হতে পারে না? যাতে শি ক্যান মেক এ, so that she can make a good result, গুড রেজাল্ট এভাবে হইতে পারে, অথবা যাতে she can get a plus, এটাও তো হইতে পারে, ঠিক না? এখন এটা রুলস কি লিখবা? সো দ্যাট অর্থ হচ্ছে যে যাতে, সো দ্যাট এর পরে একটা ক্যান অথবা কুড দিব, সো দ্যাট এর পর আমরা কি দিব? ক্যান অথবা কুড দিব, অবশ্যই সামনে দিয়ে কি থাকবে? সাবজেক্ট থাকবে, আর ক্যান কুড এর পরে ভার্বের সবসময় কি হয়? বেস ফর্ম। এই দুইটা জিনিস তোমাকে মনে রাখা লাগবে না, বলে এমনিতে তোমাদের মনে চলে আসবে। তাহলে সো দ্যাট এর পরে কি হবে? ক্যান বা কুড হবে। ক্যান কখন হবে? যখন প্রেজেন্ট টেন্স। কুড কখন হবে? এটাও তুমি নিচে দিয়ে চাইলে লিখে রাখতে পারো। কুড ফার্স্ট টেন্সের সময়, ক্যান হবে কি? প্রেজেন্ট টেন্সের সময়। যেমন এখানে স্টাডিজ, এটা কি ছিল? প্রেজেন্ট টেন্সে ছিল, দ্যাটস ওয়াই আমি এখানে কি বললাম যে এটা একটা আমরা ক্যান ইউজ করতেছি, আর আমরা কুড ইউজ করতেছি না। তাহলে আমরা একটু আগে শিখেছিলাম সো ডট ডট দ্যাট এর রুলস, আর এখন আমরা শিখলাম কি? শুধুমাত্র সো দ্যাট এর। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে ফ্রিডম ইজ ম্যানস বার্থ রাইট, হ্যাঁ, স্বাধীনতা হচ্ছে মানুষের কি? জন্মগত অধিকার। হি ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার, দেখো হি ইজ বর্ন ফ্রি, সে মুক্তভাবে জন্মগ্রহণ করে, বাট এভরিহোয়ার, কিন্তু সব জায়গায়। কিন্তু সে দেখো স্বাধীনভাবে একটা মানুষ জন্মগ্রহণ করলেও সে কি ইচ্ছা করলে দুনিয়াতে যা ইচ্ছা তা করতে পারে? পারে না। সবকিছুতে একটা নিয়ম কানুন আইন শৃঙ্খলা মেনে চলতে হয়। এই জন্য তাহলে আমরা একটু রুলস রেগুলেশনের কথা এখানে অ্যাড করে দিতে পারি। ইজ বর্ন ফ্রি বাট, কিন্তু এভরিহোয়ার, সব জায়গায় তাকে কিছু নিয়ম মানতে হয়। এভরিহোয়ার হি হ্যাজ টু ফলো, হি হ্যাজ টু ফলো সাম
সাম রুলস এন্ড রেগুলেশনস, এটাও তুমি বলতে পারো সাম রুলস এন্ড রেগুলেশনস। ওকে, সাম রুলস এন্ড রেগুলেশন এভাবেই হবে। এভাবে যদি তুমি চিন্তা করো, এরকম কয়েকটা যদি তুমি করতে পারো ভেবে ভেবে, আমি যে রুলস গুলো দেখাই দিলাম ওভাবে, তাহলে তুমি খুব সহজে কমপ্লিটিং সেন্টেন্সে অনেক ভালো করতে পারবা। এবার দেখবা আমি আরেকটা বোর্ড কোশ্চেনে যখন যাব, ঠিক ওটাতেও দেখবা এগুলাই আসছে, এবং তুমি তোমার টেস্ট পেপার বা বইয়ে উল্টাও যার কাছে যেটা আছে দেখবা একই জিনিসগুলো বারবার আসছে। ঠিক আছে, রুলস গুলা এই যে দেখো এখানে, এগুলো আমি আর বিস্তারিত বলবো না, সহজে বলে চলে যাব। দেখো, আচ্ছা, প্রথমে এখানে বলছে হ্যাড ইউ সট মাই হেল্প। এই সট শব্দটা মূলত সিক থেকে আসছে, সিক অর্থ খোঁজা, এই সিক থেকে সট আসছে। তাহলে এই যে দেখো হ্যাড আছে, এটা পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য, এখানে আবার একটা V3 আসে, ঠিক না? তার মানে এটা পারফেক্ট টেন্স হয়ে গেছে, যেহেতু হ্যাড থাকলে সম্ভাবনা তৈরি হয়েছে, আর V3 আছে মানে শিওর হয়ে গেছে যেটা পারফেক্ট। তাহলে আমি এটা তোমাকে কিভাবে পড়ে নিতে বললাম, ইফ ইউ হ্যাড, তুমি পড়বা কিভাবে, ইফ ইউ হ্যাড সট মাই হেল্প। তাহলে হ্যাড আর সট, যেহেতু এটা পাস্ট পারফেক্ট হয়েছে, তার মানে থার্ড কন্ডিশনাল হয়েছে। আমরা একটু আগে বলে আসছিলাম থার্ড কন্ডিশনাল আমি একটু উড হ্যাভ ইউজ করব, ঠিক না? এই কারণে তাহলে আমি এটাকে কিভাবে আনসার করব, হ্যাঁ, ইফ ইউ হ্যাড সট মাই হেল্প, যদি তুমি আমার সাহায্য চাইতে, তাহলে কি হতো, আমি তোমাকে সাহায্য করতাম, তা ঠিক না? একদম সহজে যদি চিন্তা করো, তাহলে আই উড হ্যাভ, এরপরে এই যে আই উড হ্যাভ হেল্পড ইউ, HELPED, আই উড হ্যাভ হেল্পড ইউ, মাঝখানে অনেক বড় জায়গা রয়ে গেছে, এটার দরকার নাই, এভাবে লিখে দিলাম আই উড হ্যাভ হেল্পড ইউ, ঠিক না? এই যে উড হ্যাভ দিলাম, এরপরে হেল্পটাকে V3 করে দিলাম, ঠিক আছে, আই উড হ্যাভ হেল্পড ইউ। দেখছো, এ ম্যান লিডিং এন ইন্ডোলেন্ট লাইফ। আচ্ছা, ইন্ডোলেন্ট লাইফ মানে অলস জীবন যাপনকারী আর কি। এ ম্যান লিডিং এন ইন্ডোলেন্ট লাইফ, দেখো এখানে কোনো ভার্ব নাই, ঠিক আছে, এখানে কোনো ভার্ব নাই, এটা পুরোটা একটা সাবজেক্টের অংশ। তাহলে তুমি এটাকে বাংলাটা করে নিবে এভাবে, একজন অলস জীবন যাপনকারী একজন মানুষ, অলস জীবন যাপনকারী একজন মানুষের কি হয়েছে বলো, অলস জীবন যাপনকারী একজন মানুষ, a man leading an indolent life, কি হবে, সব সময় জীবনে কি হয়, ফেল করে, ঠিক না? জীবনে কখনো সফল হইতে পারে না, এরকম কথাগুলো আমরা বলতে পারি। a man leading an indolent life cannot succeed in life, ঠিক না? হ্যাঁ, এটা একটু সমস্যা করতেছে, cannot succeed in life। আচ্ছা, আমি লিখছি না, তোমরা একটু বুঝে নিও, cannot succeed in life। আচ্ছা, লিখছি cannot succeed in life, একটু মাঝে মাঝে সমস্যা করছিল। আচ্ছা, স্ট্রাইক দ্য রড, ঠিক আছে, এখানে একটা, এটা মূলত একটা প্রবাদ বাক্য, স্ট্রাইক দ্য রড হোয়াইল ইট ইজ হট, ঠিক আছে, আমরা বলি না ঝোপ বুঝে কোপ মারো, এরকম। আচ্ছা, তোমরা যারা এই ক্লাসগুলো করছো, ঠিক আছে, আর যাদের প্রয়োজন, আমাদেরকে একটা নক দিলেই হবে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিতে পারো, 01832282085, মানে বাঙালিদের মতো বলছি আর কি, 282085, এটাতে একটা হোয়াটসঅ্যাপে নক দিলে আমি তোমাকে এগুলোর পিডিএফটা দিয়ে দিতে পারবো। আর হচ্ছে সেখানে এরকম এটার আছে যে যেগুলা প্রবাদ বাক্য, ওগুলার একটা পিডিএফ আছে, দরকারি যে পিডিএফ পরীক্ষায় যেগুলা আসে সেগুলা তোমাকে আমি সেন্ড করে দিতে পারবো, ঠিক আছে। আর এভাবে দেখো, বুঝে বুঝে যেভাবে ইংরেজি আমি তোমাকে একটা পড়াই দিলাম, এভাবে যদি তুমি অনেকগুলা পড়তে পারো, তাহলে তোমার ইংরেজির প্রিপারেশন কেমন হবে, খুব ভালো হবে নিশ্চয়ই। সেটার জন্য আমরা আমাদের পেইড ব্যাচে এইভাবে অনেকগুলা ক্লাস আমরা করাই দিব, ঠিক আছে। তার জন্য তোমাদেরকে অবশ্যই আমাদের পেইড ব্যাচে যোগাযোগ করতে হবে, আমাকে হোয়াটসঅ্যাপ করলেই হবে, অথবা আমাদের পেজে মেসেজ দিলেই হবে, ঠিক আছে, পেজে মেসেজ দিলেই হবে অথবা হোয়াটসঅ্যাপ করলে হবে, আমরা পেইড ব্যাচে আমাদেরকে যুক্ত করে নেব। এইভাবে প্রত্যেকটা টপিক গুছিয়ে একদম বুঝিয়ে সুন্দর করে তোমাদের মাথায় ঢুকাই দিব, যেন তোমরা খুব ভালো করো। তোমরা ভালো করতে পারলে আমার ভালো লাগে, ঠিক না? কিন্তু এগুলা ফ্রি ক্লাসগুলা, এর মানে এই না যে আমি এগুলা ভালো করে পড়াচ্ছি না, কিন্তু এইভাবেই আমরা তোমাদেরকে পড়াবো, এভাবে গুছিয়ে পড়াবো। আজকে একটা ক্লাস করতেছো তো হয়তো তোমার কাছে খুব বেশি ভালো লাগতে নাও পারে, অনেক কিছু এলোমেলো লাগবে, কারণ এই ক্লাসটা আমি এমন পার্সপেক্টিভে বানালাম, যারা আমাদের রাইট ফর্ম অফ ভার্বসের যে ফ্রি ক্লাসটা আছে ওটা যারা করে আসছে, তো ওটা যদি তুমি করো, তুমি ইংরেজির অনেক কিছু শিখে গেছো, ওটা শিখতে পারলে এগুলা তোমার জন্য কিছুই না, ঠিক না? বুঝতে পারছো? আসো, এরপরে আমরা একটু পরের যে নাম্বারটা আছে সেটাতে যাই, বি নাম্বারে। দ্য ম্যান হু লাভ দেয়ার কান্ট্রি, ওই মানুষেরা, হ্যাঁ, এমিএন, এটা হচ্ছে প্লুরাল, মানুষেরা, ওই মানুষেরা, হু লাভ দেয়ার কান্ট্রি, যারা দেশকে ভালোবাসে, কি হয় তাদের বলো, তারা জীবনে কি বলতাম, অনেক উন্নতি লাভ করে, এই টাইপসের কিছু বলতে পারো, বা তাদেরকে দেশপ্রেমিক বলা হয়, এটা সুন্দর উত্তর হবে। দ্য ম্যান হু লাভ দেয়ার কান্ট্রি, কল্ড, কি লিখবা,
called patriot. The men who love their country called patriot. তাদেরকে কি করা হয়? patriot বলা হয়। এভাবে যেহেতু একটা কমা দিচ্ছে এই জন্য আমরা called patriot, তাদেরকে patriot দেশপ্রেমিক বলা হয়। patriot। আচ্ছা, বি পাংচুয়াল ইন ইউর স্টাডিজ। দেখো তোমার পড়ালেখায় পাংচুয়াল হও, তোমার পড়ালেখায় কি হও? পাংচুয়াল হও মানে সময়নিষ্ঠ। পাংচুয়াল মানে কি? যে সময়ানুবর্তিতাকে বোঝায় না পাংচুয়ালিটি। পাংচুয়াল মানে সময়নিষ্ঠ হও। বি পাংচুয়াল ইন স্টাডিজ, ইন ইউর স্টাডিজ, তোমার পড়ালেখায় সমস্যা কি হও? সময়নিষ্ঠ হও। পড়ালেখায় সময়নিষ্ঠ হও বলতে এরপরে কিছু বলেন না, এরপরে তুমি একটা বলো, কি বলবা? পড়ালেখায় সময়নিষ্ঠ হয়, না হলে তুমি পরীক্ষা ফেল করবে। আদারওয়াইজ you will fail in the exam. You will fail in the exam. ঠিক আছে, আমার কথাগুলো শুনলে হবে, লেখাগুলো আশা করি খুব একটা বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখো, ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম নিয়ে কি লিখছে একটু দেখে আসো, টু প্লাস ভার্ব অথবা সাবজেক্ট প্লাস V2। তাহলে ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম শব্দ খাদ্যে ভেজাল মেশানো একটা অপরাধ। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় টু টেক অ্যাকশন। টু দিয়ে যদি করো, টু প্লাস ভার্ব দিয়ে করো তাহলে লিখতে পারো টু টেক অ্যাকশন এগেইনস্ট ইট, না? অথবা যদি সাবজেক্ট দিয়ে করো তাহলে কি লিখতে পারো? ইট ইজ হাই টাইম উই টুক দিবা, টেক এর পাস্ট ফর্ম টুক V2, উই টুক অ্যাকশন এগেইনস্ট ইট। ওকে, এরপর আসো, চাইল্ডহুড ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ। এখানে একটা সুন্দর নিয়ম আছে, আই উইশ, এটা একটু ভালো করে মনে রাখবা। আই উইশ এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে। আই উইশ এর পরে এমনি সহজে বলে যে কি পাস্ট ইনডিফিনিট হবে, কিন্তু আমি আরো সহজে বলেছি দুইটা নিয়ম তুমি শিখতে পারবা। একটা হচ্ছে আই ওয়ার, আর একটা হচ্ছে আই কুড। আই উইশের পরে আই ওয়ার অথবা আই কুড, এটা একটু লিখে রাখো, এটা দিয়ে সহজে মিলানো যায়। যেমন চাইল্ডহুড ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ, শৈশবকাল হচ্ছে জীবনের সব থেকে গোল্ডেন পিরিয়ড। আই উইশ, আমার ইচ্ছে হয়। আই ওয়ারে চাইল্ড এগেইন, অথবা আই কুড দিয়ে যদি বলো আই কুড বি এ চাইল্ড এগেইন, বিই, আই কুড বি এ চাইল্ড এগেইন, যে কোনো একটা দিয়ে লিখলে হবে। এরপরে এখানে লিখছে স্কার্সলি হ্যাড উই গট আউট অফ হোম। স্কার্সলি, হার্ডলি, নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, নো সুনার হ্যাড। এই যে এই তিনটা, এগুলো দিয়ে কি বুঝে জানো? এগুলো একটু লিখে রাখো। স্কার্সলি, এটা একটু লিখো, স্কার্সলি হ্যাড ডট এবার লিখবো ডট ডট হয়েন। স্কার্সলি হ্যাড এর পর ডট ডট কি হবে? হয়েন। এরপর লেখো হার্ডলি হ্যাড, ডট ডট হয়েন। হ্যাঁ, এরপর লিখো নো সুনার হ্যাড ডট ডট দেন, ডট ডট দেন। এগুলো একটু লিখে রাখো। এই যে নো সুনার হ্যাড ডট ডট দেন, এগুলা এখানে এই যে হ্যাড আছে না, হ্যাড এর পরে তোমরা কি জানো সবসময় V3 হবে, তাহলে এটা একটা V3 হবে। এটা প্রশ্নে তোমাকে করে দিবে, তুমি করা লাগবে না। হ্যাঁ, এই যে V3 আছে দেখো, স্কার্সলি হ্যাড এর পরে গট, দেখছো V3 থাকবে, এটা তুমি করা লাগবে না। এরপর তুমি জাস্ট এটা মনে রাখবে, এরপরে বাকি যে অংশটা থাকবে সেখানে ওই যে একটু ইট ইজ হাই টাইম শিখে আসছে সাবজেক্ট প্লাস V2, ওটাই হবে। এখানেও সেটা হবে, এখানেও সেটা হবে। স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, নো সুনার হ্যাড, এগুলার অর্থ হচ্ছে যে যেতে না যেতেই, খেলতে না খেলতেই, খেতে না খেতেই, হ্যাঁ, মানে কোনো কাজ হতে না হতেই, এই টাইপসের কিছু একটা লিখে রাখো যে কোনো কাজ হতে না হতেই আরেকটা কাজ হয়, এরকম একটা অবস্থা বোঝায়। ওকে, স্কার্সলি হ্যাড উই গট আউট হোম। দেখো আমরা বাড়ি থেকে বের হতে না হতেই কি হয়েছে? বাড়ি থেকে বের হতে না হতে বৃষ্টি শুরু হয়ে গেল, এরকম। স্কার্সলি হ্যাড উই গট আউট অফ হোম, এরপরে ওই যে হয়েনটা দিতে হবে, when it has started raining, বুঝতে পারছো? এভাবে হবে। এরপরে আচ্ছা, আমরা দুইটা বাকি আছে, আমরা একটুর মধ্যে শেষ করছি, ওয়েট করো। আচ্ছা দেখো, আমাদের আর মাত্র দুটো বাকি আছে, আমরা একদম শেষ দিকে চলে আসছি। এখানে যা যা পড়াইছি এগুলা থেকে পরীক্ষায় তুমি অনেকগুলো কমন পাবো। দেখিও এখানে একটা দেখো, আই নো দ্য ম্যান, এখানে আমরা একটা রিলেটিভ প্রনাউন বসাইতে পারি। আই নো দ্য ম্যান, আমি মানুষটাকে চিনি। কোন মানুষটাকে তুমি চিনো বলো তো? বলতে চাচ্ছ আমি মানুষটাকে চিনি যে তোমাকে হেল্প করেছিল, এভাবে বলতে পারো না। আই নো দ্য ম্যান হু, যে এই যে এটা হচ্ছে রিলেটিভ প্রনাউন। হু, হুইচ, দ্যাট, এরকম কোনো জিনিস আমরা যখন বসাই দিই এগুলোকে বলি আমরা কি? রিলেটিভ প্রনাউন। আই নো দ্য ম্যান হু, যে তোমাকে হেল্প করেছিল। হু হেল্পড ইউ, হেল্পড একটা পাস্ট টেন্স ভাব আনতেছি, হেল্পড ইউ, এভাবে বলতে পারি। অথবা তুমি বলতে পারো আই নো দ্য ম্যান, আমি মানুষটাকে চিনি যিনি এই বইটা লিখেছিলেন। হু রোট দিস, হু রোট দিস বুক, ঠিক না? এভাবে আমরা চিন্তা করতে পারি। ওকে,
দেখো এরপর যে হি থিংস অ্যাজ দো, থিংস মানে ভাঙ করা, এটা একটা অপরিচিত শব্দ মনে হচ্ছে তোমার কাছে। থিংস মানে কি ভাঙ করা। এখন এই ভাঙ করা টান করার পরের কথা, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা নিয়ম চলে আসছে বাবা, সেটা হচ্ছে অ্যাজ দো আর অ্যাজ ইফ। অ্যাজ ইফটা বেশিরভাগ সময় দেখা যায়, অ্যাজ দো কম দেখা যায়। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দুইটা একই জিনিস। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, THOUGH, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দুইটা একই জিনিস। এগুলোর অর্থ হচ্ছে যেন। এগুলোর অর্থ কি রে বাবা? যেন। মনে থাকবে, এগুলোর অর্থ হচ্ছে কি যেন। এখন দেখো অ্যাজ ইফ এর আগে যদি, এটা একদম আমরা ন্যারেশনের মতো করে শিখবো, প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, এটার পরে হবে পাস্ট ইনডিফিনিট। কি হবে? পাস্ট ইনডিফিনিট। যদি আগে থাকে পাস্ট ইনডিফিনিট, যদি আগে থাকে পাস্ট ইনডিফিনিট, পরে হবে পাস্ট পারফেক্ট। পরে হবে কি? পাস্ট পারফেক্ট। ঠিক আছে, মনে থাকবে। এখন পাস্ট ইনডিফিনিট কি আমি জানি না রে, পাস্ট পারফেক্ট কি আমি জানি না রে, এগুলো জানার মতো কিছুই না, এগুলো খুব সহজ। আমরা রাইট ফর্ম ভার্বসের ক্লাসে কিছু কিছু বলেছি, বাকিগুলোর জন্য আমরা একটা বেসিক ক্লাস একটা নিব। তোমরা যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারা খুব সহজেই পেয়ে যাবে, বাকিরা হয়তো পেতে পারো। ইউটিউবে একটু খেয়াল রেখে রাখিও, যদি যে কোনো সময় এরকম ক্লাস আপলোড হতে পারে। হ্যাঁ, যেখানে একদম বেসিক জিনিসগুলোকে খুব সহজে সহজে শিখিয়ে দেওয়া যাবে। এই যে বসে বসে সাবজেক্ট প্লাস এটা ওটা যোগ এটা অবজেক্ট, এভাবে মুখস্থ করার কিছু নেই। খুব সহজে সব বিষয়গুলো, দরকার নেই এভাবে মুখস্থ করা, আমরা শর্টকাট শিখে ফেলবো। হি থিংস অ্যাজ দো, দেখো সে ভান করলো অ্যাজ দো, এমন ভাবে যেন। হ্যাঁ, সে ভান করলো যেন। যেন, এখন দেখো থিংস, এই যে অ্যাজ বাই এস আছে, তার মানে এটা অবশ্যই প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু আছে, পরের অংশে কি হবে? পাস্ট ইনডিফিনিট। হি থিংস অ্যাজ দো, সে এমন ভাবে ভান করলো যেন। যেন কি? যেন সে একটা পাগল, যেন সে একটা ডাক্তার, যেন সে অসুস্থ। অ্যাজ দো হি ওয়ার, অ্যাজ দোর পর লিখবে হি, এরপরে এটার উত্তর হতে পারে হি অ্যাজ দো হি ওয়ার সিক, যেন সে অসুস্থ ছিল। অ্যাজ দো হি ওয়ার ম্যাড, সে পাগল। ঠিক না? এরকম, বুঝছো? এরকম করে যেখানে একটা লিখলেই হলো। অ্যাজ ইফ যে কথা, অ্যাজ দো একই কথা। তাহলে এই রুলসটা একটু তোমরা ভালো করে লিখে রাখো। এই যে ইট ইজ হাই টাইম, তারপরে হচ্ছে যে অ্যাজ ইফ অ্যাজ দো, হ্যাঁ, তারপরে থার্ড কন্ডিশনাল যেটা দেখলা, এগুলো পরীক্ষা আনলেস, হ্যাঁ, এগুলো পরীক্ষায় প্রায় আসে। তারপরে আই উইশ, এগুলো পরীক্ষায় প্রায় আসে। বুঝছো? এখানে খুব মানে দরকারি নিয়মগুলোকে নিয়ে আমি পিডিএফটা করে তোমাদের ক্লাসটা নিলাম। বুঝছো? নিশ্চয়ই দরকারি, না হলে আমি এগুলো বেছে বেছে তোমাকে পড়াইতাম না। ঠিক না? এই যে লাস্ট খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে এই যে এখানে এটা থার্ড কন্ডিশনাল ছিল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল নিয়ে তোমাদেরকে আমি উদাহরণ দেওয়ার মতো সময় পাইনি, পরবর্তীতে একদিন দিব, আনলেস দরকারি। ঠিক না? ও আচ্ছা, সো দ্যাট আর সো ডট ডট দ্যাট যে দুটো বলেছিলাম, এগুলা খুব ইম্পর্টেন্ট। আমি বেছে বেছে দুটো ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেন নিয়ে, যেটাতে অনেকগুলো রুলস কভার করছে, ওগুলাই আলোচনা করে দিলাম। এরকম করে আমাদের পেইড ব্যাচে আরো অনেকগুলা বুঝিয়ে বুঝিয়ে একদম সুন্দর করে পড়ানো হচ্ছে। তোমরা যারা আগ্রহী বা তোমাদের যাদের এই ক্লাসটা ভালো লেগেছে, মনে হচ্ছে আমরা এইভাবে পড়লে খুব ভালো পারবো ইংরেজিতে গ্রামার অংশগুলা, তারা খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যায়। খুব স্বল্প মূল্যে আমাদের কোর্সগুলো পরিচালিত হয় এবং খুব সহজে ক্লাসগুলো দেখতে পারবা। আমার সাথে সরাসরি কথা বলে যে কোনো সমস্যা যখন তখন 24 ঘন্টা আমি থাকবো, হোয়াটসঅ্যাপে নক করলে আমাকে পাবা, আমরা শেষ করব। এছাড়াও তোমাদের ফার্স্ট পেপারে যে ফ্লো চার্ট কিভাবে লিখবা, গ্রাফ কিভাবে লিখবা, একটা প্যারাগ্রাফ কিভাবে লিখলে ভালো আনসার পাবা, হ্যাঁ, প্যারাগ্রাফ কিভাবে নিজের ভাষায় লিখতে হয়, ডাব্লিউএইচ কোশ্চেন গুলা কেমনে আনসার করবা, একটা সামারি কিভাবে লিখবা, তারপর উইথ ক্লুজ উইদাউট ক্লুজ গুলো অনেক কঠিন লাগে না, ওগুলাতে কেমনে ভালো মার্কস তোলা যায়, ওগুলো নিয়ে আমাদের ফ্রি ক্লাস তোমরা পাবা ইউটিউব চ্যানেলে, ওখানে দেখতে পারো। আর ওভাবে আমরা অনেকগুলো পড়াই দিলে তোমরা ওখান থেকেও কভার করতে পারবো। তাহলে তোমাদের টেনশন করার মতো কিছুই নেই, তোমরা জাস্ট আমাদের সাথে পেইড ব্যাচে যুক্ত হওয়ার জন্য একটু নক দিলেই হবে। আমরা পেইড ব্যাচে যুক্ত হওয়ার জন্য পেজে নক দিতে পারো, আর একটু আগে যে নাম্বারটা দিলাম এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করলে হবে 01832282085। ওকে, তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর সবাইকে অবশ্যই আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই। পরবর্তী ক্লাসে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ থাকলো। আল্লাহ হাফেজ।